নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। 10টি রাজ্যে 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। 16 মার্চ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ এবং একই দিনে গণনা হবে। বর্তমান রাজনৈতিক সমীকরণে 12টি আসন এনডিএর দখলে এবং 25টি বিরোধী শিবিরের নিয়ন্ত্রণে থাকায় এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার 10টি রাজ্যে 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এই আসনগুলোর জন্য সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ হবে 16 মার্চ। একই দিনে বিকেল 5টায় হবে গণনা। ঘোষিত 37টি শূন্য আসনের মধ্যে বর্তমানে 12টি আসন রয়েছে এনডিএ দখলে এবং 25টি রয়েছে বিরোধী শিবিরের নিয়ন্ত্রণে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, পশ্চিমবঙ্গ ও বিহারের 5টি করে আসনে হবে নির্বাচন। আগামী 2রা এপ্রিল যাদের মেয়াদ শেষ হচ্ছে তাদের মধ্যে রয়েছেন শরদ পাওয়ার, রামদাস আঠাওয়ালে, কানি মোঝি, তিরুচি শিবা এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। উল্লেখ করা যেতে পারে, সরাসরি জনগণের ভোটে নয়, বরং সংশ্লিষ্ট রাজ্যের বিধায়কদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন রাজ্যসভার সদস্যরা। রাজ্যসভার মোট আসন সংখ্যা 245। এর মধ্যে 233 জন সদস্য নির্বাচিত হন এবং 12 জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি। জয়ের জন্য প্রয়োজনীয় ভোট সংখ্যা নির্ধারিত হয় সংশ্লিষ্ট বিধানসভার মোট সদস্য সংখ্যা ও শূন্য আসনের ভিত্তিতে। একজন বিধায়কের ভোটের মূল্য হল 100। কেবল রিটার্নিং অফিসার প্রদত্ত স্ট্যান্ডার্ড বেগুনি রঙের স্কেচ কলম ব্যবহার করেই ভোট দিতে হবে, অন্য কোনো কলম গ্রহণযোগ্য নয় বলেন নির্দেশিকা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে আসাম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। কমিশনের তথ্য অনুযায়ী 5টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চল 1.20 লক্ষের বেশি মানুষ ডেমো ক্যাম্পে অংশ নিয়েছেন এবং 1.16 লক্ষের বেশি মানুষ দিয়েছেন মক ভোট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভয়াবহ অগ্নিকাণ্ডে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের এডিনগর এলাকার তাঁতিপাড়ায় রাজেশদের বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় গত সোমবার। ঘরের আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ প্রায় সমস্ত সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায় আগুনে। আকস্মিক এই বিপর্যয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজেশ দে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে আর্থিক সহায়তা হিসেবে 1,20,000 টাকার অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী। এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগুনে আমাদের এই একজন কার্যকর্তা বাড়ি পুরো ঝলসে গেছে, মানে পুরো বাড়িটাই ধ্বংস হয়ে গেছে। তো কালকে আমি খবর পেয়েছি, কালকে তো আমি ছিলাম ঊনকোটি, আজকে এলাম দেখতে এখানে। ওরা কেউ ছিল না ঘরে, ভাগ্যিস এখানে মেলার মধ্যে ওরা যুক্ত ছিল, সেখান থেকে খবর পেয়ে চলে এসছে। তো আমি এসডিএম ও ডিএমকে বলেছিলাম দেখার জন্য। তো আর্থিকভাবে আমরা হেল্প করেছি গভর্নমেন্টের তরফ থেকে, আমিও হেল্প করব যাতে আবার নতুনভাবে ঘরটা তুলতে পারে, আমি তরফ থেকে হেল্প করবো, এর জন্য এসছি। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর পদক্ষেপ আরও জোরদার করল রাজ্য। আগরতলার প্রজ্ঞা ভবনে শি বক্স পোর্টাল বিষয়ক রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে আইনি কাঠামো ও ডিজিটাল অভিযোগ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে হয় বিস্তৃত আলোচনা। আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শি বক্স পোর্টাল বিষয়ক এক দিবসীয় রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা।
ये कार्यक्रम जो सी बॉक्स आपको सुनने में अच्छा लगेगा। जो ये सरकार के ये इनिशिएटिव है, हमारा जो बहन है और मेरा माताओं जो अलग अलग ऑर्गेनाइजेशन में काम करते हैं, ये प्राइवेट और सरकारी जहाँ पे भी ये लोग काम करते हैं वहाँ पे सम्मान के साथ ये लोग अपने आत्मसम्मान के साथ काम कर पाए। कोई वहाँ पे कोई उनका परेशान ना करे, कोई उनका टिप्पणी ना करे, उनको कोई आपके जानकारी के लिए बोलूँ, बहुत सारे ऑर्गेनाइजेशन है जहाँ पे ये लोग जो महिला काम करते हैं, यहाँ पे ऐसे कुछ घटना घटते हैं जो लोग बोल नहीं पाते हैं और किसी को बोलते नहीं है। एक तो है डर रहता है जो नौकरी से हटा दिया जाएगा, ट्रांसफ़र कर दिया जाएगा। तो इसके एक अवेयरनेस कैंपेनिंग है जो उसके के लिए सरकार के क्या क्या अधिकार है उनका है और क्या वो लोग कर सकते हैं उनके लिए। जो ये सी बॉक्स पोर्टल है, हर दफ्तर में एक महिला ग्रीवेंस टीम बनाना है और वहाँ पे ये लोग कंप्लेन कर सकते हैं और उनका सुनवाई हो और उनके अधिकार मिले हैं। तो ये पूरा विषय लेके एक सेमिनार है, पूरे एक दिन का है और जो लीगल एक्सपर्ट है, टेक्निकल एक्सपर्ट, ये लोग भी आए हैं दिल्ली से। तो मेरे ख्याल में ये हम लोग जो भी छोटा मोटा घटना घटता है हमारा प्रदेश में अलग अलग ऑफिसों में, ये बंद होगा और इसके लिए ये इनिशिएटिव लिया गया है। প্রযুক্তি নির্ভর অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে শিবক্স। শিবক্স অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক বক্স পোর্টালটি ভারতের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি নিরাপদ ও কেন্দ্রীভূত অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ সহজেই দায়ের করতে পারেন সরকারি, বেসরকারি এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মী, ইন্টার্ন, ফ্রিল্যান্সার ও গৃহকর্মী সহ যে কোনো নারী। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকার আইন 2013 বাস্তবায়নে একক জানালা ব্যবস্থা হিসেবে কাজ করে পোর্টালটি। विषय सरकार महिला को आत्मनिर्भर करने के लिए बहुत सारे स्कीम चला रहा है। एक तो बड़े स्कीम जो चल रहा है आज के डेट में TRLM में और जो त्रिपुरा लाइवलीहुड मिशन, उसमें करीब 2100 करोड़ रुपए, 2100 करोड़ रुपये अभी तक दिया गया है महिला को ये 5-6 साल में और उनको स्किल ट्रेनिंग किया जा रहा है। और इस बार जो बजट हुआ था और जो सेंट्रल बजट था, उस सेंट्रल बजट में भी अभी सी मार्ट करने का भी प्लानिंग था, जो उसमें महिला लोगों ने जो उत्पादन करते हैं उसको बेचने के लिए बड़े एक प्लेटफॉर्म मिले उनको। तो ये अलग अलग तरीके से महिला को आत्मनिर्भर करने का कोशिश किया जा रहा है और हमारे प्रदेश में ये अच्छा रिजल्ट हम लोग देखते हैं। करीब लाखों महिला है जो अभी 1 लाख से ज़्यादा पैसा कमाते हैं और बहुत सारे उनका छोटे छोटे जो माइक्रो स्मॉल इंडस्ट्रीज हम बोलते हैं वो उन्होंने खड़ा किया है। तो अच्छे दिशा में जा रहा है, हम लोग बोल सकते हैं जो हमारा प्रदेश भी आगे बढ़ रहा है। आपने आखिर में बोला था कि পোর্টালটিতে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কমিটি বা স্থানীয় কমিটির কাছে প্রেরিত হয়, যাতে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্ভব হয় অভিযোগের নিষ্পত্তি। পোর্টালের ব্যবহার পদ্ধতি, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রোটোকল, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং নিয়োগকর্তাদের আইনি দায়িত্ব সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে। বিশেষভাবে তুলে ধরা হয় 2024 সালে পুনর্নির্মিত সংস্করণে যুক্ত হওয়া বহুভাষিক সহায়তা ও উন্নত মনিটরিং ব্যবস্থার বিষয়টি। শিবক্স পোর্টাল নারীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্মানজনক কর্ম পরিবেশ গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তির সহায়তায় অভিযোগ ব্যবস্থাকে সহজলভ্য ও স্বচ্ছ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উঠে আসে এদিনের কর্মশালায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জ্বালানি সংকটের জেরে কার্যত অচলাবস্থার মুখে ত্রিপুরার ইটভাটা শিল্প। কয়লা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন থমকে দাঁড়িয়েছে আর তার সরাসরি অভিঘাত পড়ছে হাজার হাজার শ্রমিকের জীবিকায়। এই প্রেক্ষাপটে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সরকারের উদাসীনতার বিরুদ্ধে সরব হল CITU অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। রাজ্যে জ্বালানি সংকট চরম আকার ধারণ করায় গভীর সংকটে পড়েছে ইটভাটা শিল্প। বিগত প্রায় 15 দিন ধরে কয়লা সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন কার্যত স্তব্ধ হওয়ার মুখে। ইতিমধ্যে একাধিক ইটভাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এই পরিস্থিতির প্রতিবাদে CITU অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা দেওয়া হয় বুধবার। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার ফলেই ঘনীভূত হয়েছে এই সংকট। 18-র প্রথম অবধি
আমাদের ত্রিপুরা রাজ্যে ইটভাটার সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। বিজেপি সরকার 2018 সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই, উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে, তার জন্যে শতাধিক ইটভাটা বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে, সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে। তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন। আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগেও কয়লার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কয়লার অভাবে কোনো ইট ভাটা 2018 সালের আগে বন্ধ হয়নি। তার কারণ হচ্ছে সেই সময়ে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময়ে মেঘালয় থেকে, আসাম থেকে বা বাইরের রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিত, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রাজ্যের বিগত দিনের বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করত। তার ফলে কোনোদিন ত্রিপুরা রাজ্যে ইটভাটার শ্রমিকরা তারা বেকার হয়ে পড়েননি। কিন্তু আজকে রাজ্যের প্রায় সব ইট ভাট্টাই এখন বন্ধের মুখে। পর্যাপ্ত কয়লা না থাকায় ভাট্টাগুলিতে ইট পোড়ানোর কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কাঁচামাল মজুদ থাকলেও উৎপাদন সম্ভব হচ্ছে না। আচমকাই মেঘালয় সহ বিভিন্ন রাজ্য থেকে কয়লা সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এই সংকট দীর্ঘায়িত হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। প্রেক্ষিতে অবিলম্বে এই ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে সিটু। ইটভাটা শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘব করবার চিন্তা তাদের মাথায় আসে না। আমরা আজকে শ্রম দপ্তরের সামনে যাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের রক্ষা করা, তাদের কাছে ডেপুটেশন দিতে এসেছি, তারা যাতে এই বিষয়ে ভূমিকা গ্রহণ করেন। না হলে পর আগামী দিনে ইটভাটা শ্রমিক ইউনিয়ন শুধু নয়, সিআইটিউর অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত ইউনিয়নগুলো যৌথভাবে এই সরকারের শ্রমিক মারা নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা আশা করব এই লড়াই আন্দোলনে আগামী দিনে আপনাদের সমর্থন আমরা পাবো। এই কথা বলে এই পরিস্থিতিতে শুধু শ্রমিকরাই নন, এর সরাসরি প্রভাব পড়বে নির্মাণ শিল্পেও। ইটের যোগান কমে গেলে থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি নির্মাণ প্রকল্প। এই ক্ষেত্রে অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করে কয়লা সরবরাহ স্বাভাবিক করা অথবা বিকল্প জ্বালানির ব্যবস্থার দাবি জানিয়েছেন ইটভাটা মালিকপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইতিহাসের পাতায় পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকের তালিকায় মীর জাফর, জগৎ শেঠ, উমি চাঁদদের সাথে ঘষ্টি বেগম আরেকটি নিন্দিত নাম। সমাজের সেই সকল বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা আজও থেমে নেই। রাজ্যে চলমান রামপ্রসাদী হুঙ্কার ও উগ্ররঞ্জিত বিধায়কী কুৎসা পড়বে সাংবাদিকদের একটি সংগঠনের নাম করে ফেন্সিডিল মাফিয়াদের বিজয় রথের পাল তুলতে ময়দানে অবতীর্ণ ঘষ্টি বেগমরা। আমরা সহজ কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে চাই। কোন শাসক দলীয় রাজনৈতিক নেতার নেতিবাচক কাজকর্মের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা কি গর্হিত অপরাধ? কোন উগ্র বিধায়কের বৈধ কাগজপত্র সংক্রান্ত সংবাদ পরিবেশন করলে কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করা হয় না? তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশিত হলে তারা যদি হুমকি দেয় কিংবা কুৎসা ছড়ায়, তাহলে সেই হুমকি বা কুৎসা কি করে ব্যক্তিগত হয়ে যায়? আর সংবাদ মাধ্যমের একটি ক্ষুদ্র অংশ যখন এগুলোকে ব্যক্তিগত ঝামেলা বলে হুঙ্কার প্রদানকারী বিধায়ক, কুৎসা রটনাকারী উগ্র এমএলএর বিজয় রথের পাল তুলতে চেষ্টা করে, তখন কি তাদের ভূমিকা সেই পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতক ঘোষটি বেগমের মতো নয়? আপনাদের আজকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর পেছনে একটা অর্থ কাজ করছে। যেমন ধরুন আপনারা আমাদের অভিযোগ, আপনাদের অভিযোগটা কি যে সাংবাদিককে অপমান করা হয়েছে, লাইভ থ্রেট করা আছে, আপনারা কেন এই বিষয়ে যুক্তি করুন? আমি আগেই বলেছি আমরা এই বিষয়গুলোকে জড়াবো না।
কোনো অবস্থাতেই হবে না। দুটো ইস্যু সাবজুডিস, একটা হচ্ছে মামলা চলছে অলরেডি সোমবার। আমি যতদূর জানি পুলিশ অরুন্ধতী পিএস একটা এফআইআর গ্রহণ করেছে অলরেডি, দে হ্যাভ স্টার্টেড দেয়ার অ্যাকশন। এটা তাদের উপরে ছেড়ে দিলাম। এই সম্পর্কে আজকের সাংবাদিক সম্মেলনে আমি কোনো কিছু কথা বলবো না। আরেকজনের অভিযোগ যেটা আছে অ্যাসেম্বলির প্রসিডিংসে আছে, এটাও বিচারাধীন। সুতরাং যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমরা কোনো উদ্যোগী নেব না, সেটা হচ্ছে পুলিশ দেখবে। যেদিন রামপ্রসাদী হুঙ্কারে হতভম্ব রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার পরের দিন সকালেই একাংশের সাংবাদিকদের সংগঠনের নাম করে সেই সংগঠনের দণ্ডমুণ্ডের কর্তারা সেই বিধায়ককে নিয়ে আসলেন তাদের সম্মেলনে। দণ্ডমুণ্ডের কর্তার সুস্পষ্ট জবাব, এটা আমাদের সংগঠনের সিদ্ধান্ত। সম্পাদকের বাড়ির সামনে যে বিক্ষোভটা হয়েছে তার প্রেক্ষিতে যেটা জানি সেটা হচ্ছে সূর্যমণি নগরে বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক, তার বিরুদ্ধে ওই সম্পাদক কিছু মন্তব্য করেছিলেন এবং ওনার দাবি ছিল ওনাকে বহিষ্কার করতে হবে, সম্পাদক এই বিধায়ককে বহিষ্কার করতে হবে। তার পরিপ্রেক্ষিতে ওখানকার যারা নাগরিক তারা প্রতিবাদ করেছে, সেটা আমি দেখেছি, আমি ছবিতে দেখেছি। এবং সেখানেও উপাধ্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রেখেছেন। আমার একটা সময় দেখেছি রাস্তা যে হয়ে যাচ্ছে আপনার জায়গাটা সেই কথাটাও উনি বলেছেন। এখন ওটা হচ্ছে সম্পাদক এর আগে যে কথাগুলো বলেছেন রামপ্রসাদ পাল, ওনার হয়ে তো আমি কিছু বলতে পারবো না, ওনার হয়ে আমার বলার কথা নয়। আমরা বাড়ি থেকে কথাগুলি বলেন না, ওটা উনি কিন্তু ওপেন মঞ্চ থেকে বলেছিলেন। লেট মি ফিনিশ ফার্স্ট। এখন কে কি বলেছে তারটা একদম ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিধান, আমরা কেন ওটা পারবো? আমরা আগেই তো বলেছি আমরা এই পারবো না। রামপ্রসাদী বিজয় রথের পাল কিনতে সংগঠনের সিদ্ধান্ত বলে যে চালিয়ে দিলেন, সংগঠনের কতজন জানতো আগে সেদিন সকালে তাদের সম্মেলনে রামপ্রসাদী গান চলবে? রামপ্রসাদী কাঞ্চন মূল্যের প্রান্তরে সাংবাদিকদের কলুষিত করার ফন্দিটা বেশ ভালোই এঁটেছেন মিস্টার ঘোষটি বেগম। তৃতীয় প্রশ্ন, মিস্টার ঘোষটি বেগম সেই পুরনো আমলের কাসুন্দি ঘাটলেন? রামপ্রসাদী হুঙ্কার আর উগ্র বিধায়কের কুৎসা নাকি মালিক শ্রেণীর ঝামেলা, এর পেছনে নাকি ব্যক্তিগত লাভের প্রশ্ন জড়িয়ে আছে। কোর্টে আপনি একজন সম্পাদকের বিরুদ্ধে কিছু করেছেন, সম্পাদককে হেনস্থা করেছেন, আপনার বিরুদ্ধেও আপনি সাংবাদিক, আপনাকে বুঝতে হবে। তাহলে আমিও আপনার ব্যক্তিগত কেচ্ছা টানবো। আপনি একটা জায়গা দখল করেছিলেন, আপনি জায়গা দখল করবো, আপনি বাড়ি দখল করে সেই বাড়ি মিস্টার ঘোষটি বেগম আজও সেই পুরনো দলীয় মতাদর্শের বস্তা পচা ফিরিস্তি শোনাচ্ছেন, যদিও তিনিও একটি পত্রিকার মালিক। তথাপি সব জেনে শুনে বিষ পান করার মতো আসল সত্যটাকে গাঁজার টাকায় ঢেকে দিতে চাইছেন। ত্রিপুরা রাজ্যের প্রতিটি সংবাদ মাধ্যমের যারা মালিক তারা প্রত্যেকে সাংবাদিকও বটে। এডিটর তো ভিন্ন গ্রহ থেকে আনা হয় না, সাংবাদিক না হলে এডিটর হবে কি করে? আর যখন একজন এডিটরের বিরুদ্ধে রামপ্রসাদী হুঙ্কার চলে, উগ্র বিধায়কী কুৎসা চাউর হয়, তখনও সেটা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হিসেবে গণ্য হয় না। সত্যি সেলোকাজ, বিচিত্র এই দেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রামপ্রসাদী হুঙ্কার আর উগ্র রঞ্জিত বিধায়কী কুৎসার বিপরীতে চরম অবস্থান ব্যক্ত করেছেন, তখন মিস্টার ঘোষটি বেগমরা গাঁজার টাকায় পুষ্ট। এই যুদ্ধে বড় বড় বিশ্বাসঘাতক তো রয়েছেই। মির্জাফর, জগৎ শেঠ, উমি চাঁদদের পাশাপাশি এবার ময়দানে অবতীর্ণ মিস্টার ঘোষটি বেগম। তবে পলাশির যুদ্ধের পর ঘোষটি বেগমের পরিণতিটা জানা আছে তো?
বিশ্বাসঘাতকদের ইতিহাস কখনো ক্ষমা করে না। আপাতত মিস্টার ঘোষেটি বেগমদের জন্য বরাদ্দ থাকলো শুধুমাত্র ছি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ জয়পুর এলাকায় পুনর্বাসনকে কেন্দ্র করে উচ্ছেদকৃত 19টি পরিবারের আন্দোলন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও উত্তেজনা। দীর্ঘদিন ধরে স্থায়ী বাসস্থানের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর পদক্ষেপ না পাওয়ার অভিযোগ তুলে সরকারি খালি জমিতে আশ্রয় নিয়েছেন তারা। এই ঘটনায় একদিকে যেমন মানবিক সংকট সামনে এসেছে, অন্যদিকে স্থায়ীদের আপত্তিতে জটিল আকার ধারণ করেছে পরিস্থিতি। দক্ষিণ জয়পুরে উচ্ছেদকৃত 19টি পরিবারকে ঘিরে পুনর্বাসন প্রশ্নে ছড়িয়েছে উত্তেজনা। দীর্ঘদিন ধরে স্থায়ী বাসস্থানের দাবিতে সরকার ও প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় এবার সরাসরি আন্দোলনের পথে হেঁটেছেন তারা। একাধিকবার আবেদন ও স্মারকলিপি দেওয়া সত্ত্বেও পুনর্বাসনের বিষয়ে সরকার পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাথা গোঁজার ঠাঁই না থাকায় বাধ্য হয়ে দক্ষিণ জয়পুর এলাকার একটি সরকারি খালি জমিতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তারা। এটি কোনো দখলদারির চেষ্টা নয়, বরং বেঁচে থাকার লড়াই বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারগুলো। দীর্ঘ 6-7 মাস ধরে সরকারি কাজে নদীর বাঁধ থেকে উঠানো হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি 1 মাস পরে আমরা জায়গা দিব, ওই অনুযায়ী এই জায়গা আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, গত পরশু আমরা এমএলএর কাছে গেছি, এসডিএম এর কাছে গেছি, ডিএম এর কাছে গেছি, ডিসির কাছে গেছি, সবার কাছে গেছি। সবাই একই কথা, তোমরা যাতে ভাড়া দিতে অসুবিধা হইতে কষ্ট আমরা জানাইছি। আমরা মনের কথা, ফুলাফান্ডি পরীক্ষা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। 5-6 হাজার টাকা ভাড়া দেওয়া হইতেছে মাসে মাসে। তো তোমরা যদি সরকারি জায়গা পাও যায় থাকো না, আমরা তো তোমরা ব্যবস্থা করতেছি যে থাকো তোমরা। সরকারি জায়গা উঠাইছে, সরকারি জায়গা যে থাকো, সরকার চিন্তা আমাকে আমার কাছে গেলে তো কাগজ চা, যারা কাগজ চা তারা কইবা সরকার চিন্তা করবো। এটা তোমরা কাগজ চাও না কেন? সরকার যাতে উঠাইছে সিল সই দিয়া, সরকারি সিল সই দিয়ে আমরা দেবো। এটা পাবলিকে কাগজ চাইবে কে লেগে? আমি স্যার এটা তো তারা আমরা তো মানতে রাজি না, তারা তো আমরা ইয়ে করে কাগজ দাও, শুধু কাগজ দাও। দিছে বালা স্যার কেউ আইছে না যে তারা উঠাইতেছো কি এই কথাটা কি বলতে পারতেছে? সবাই আইয়া খালি আমরা না পাইছি বইতাম আইছি সরকারি জায়গা পাই ওই যে না পোস্টার লাগাইছে সরকারি জায়গা। আমরা সরকারি জায়গা বইছি, আমরা কারো জায়গা বইছি তো এগুলা যে সময় বাংছে আমরা বাড়ি ঘর তৈরি বাড়ি ঘর ওই সময় বাংছে। আমরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চাইছি না, আমরা শুধু চাইছি আমরা মাথা গুজা ঠাই দেন। সরকার আমরা প্রতিশ্রুতি দিছে। আমরা জায়গা লেগে আমরা আগস্টের 29 তারিখ আমরা নিজের হাতে স্বইচ্ছায় আমরা নদীর পার হাওড়া নদীর পারে ঘর দুয়ার ভাঙিয়ে দিচ্ছি উন্নয়নের জন্য, সরকার উন্নয়নের জন্য আমরা নিজের হাতেই দিচ্ছি। তারপর আমরা লেগে সাজেস্ট করা হয়েছে, মানে জায়গা ইনকোয়ারি করতেছে, জায়গা হয়েছে শুনছি এটা হয়েছে। এখন অনেকে অনেকখানি কইলে মানে আমরা লেগে দেখতেছি, তা আপাতত তো আমরা এটা পাইছি। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এলাকাবাসীর একাংশের মধ্যে। সংশ্লিষ্ট সরকারি জমিতে এভাবে বসবাস করা উচিত নয় বলে দাবি স্থানীয়দের। বিভিন্ন সামাজিক ও স্থানীয় স্বার্থের যুক্তি তুলে ধরে উচ্ছেদকৃত পরিবারগুলির বসবাসে আপত্তি জানিয়েছেন তারা। ফলে এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং কোনো ধরনের অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তাদের নেই বলে জানিয়েছেন উচ্ছেদ হওয়া পরিবারগুলো। সরকারি জায়গা তারা ধরো প্রুফ আসেনি, তারা দেখ না দেয়াইলে আমরা আনতে না অদ্দা যাবো না তো কদ দিয়ে আমরা আনতে যাবো, কিন্তু তারা দেখ না এই যে এতটি মানুষের প্রত্যেকটা দিন অশৃঙ্খলা করতে হয়, মারতে হয়, হাত উঠাইতে হয়, কিন্তু তারার জায়গা নিটা 5 জনে আমনে তোরা একজন অফিসার মানুষ আমনে তদন্ত করে দেন তার নামে কোনো কাগজ আসেনি, আমনে তদন্ত করে দেন তার নামে কোনো কাগজ আসেনি, তারা কেড়ে আইবে, তারা সরকারি জায়গার মধ্যে কেড়ে আইবে করবে। গভর্নমেন্টের জায়গা নাইলে তারা কথা বলতে মানেই নাই, উদ্দেশ্যই নাই। জায়গা দেওয়ানোর দরকার দূরে আমরা দূরেছে সরকারের কিছু চাই না, আমরা ক্ষতিপূরণ সাইডে শুধু থাকার একটা আমরা ব্যবস্থা বলাবেন দিলে শুধু আমরা একটু থাকার মাথা গুজা থাকানোর একটু আমরা বলছি তোমরা সরকারি জায়গাতে উঠাই দিয়েছো, তখন সরকারি জায়গাতে গিয়ে তোমরা আপাতত থাকো আর আমরা সরকারের কাছে আমরা এমন কোনো সরকারের কাছে এই জায়গাটা আমরা তখন লাগবো না, যদি সরকার আমরা না তোমরা অন্যখানে নিয়ে জায়গা দেবো আমরা এই যে অন্যখানে জায়গা দিলে আমরা অন্যখানে যাবো, এর দূরে আমরা সরকারের কাছে দাবি আর কিচ্ছু না। ঘর দেন, ক্ষতিপূরণ দেন, আমরা ঘর দুয়ার ভাঙছেন আজকে 30-40 বছর ধরে আমরা থাকতেছি, এই ক্ষতিপূরণ সুযোগ সরকারের কাছে ওখান কত মানুষ কি কারণে আমরা অত্যাচার করবো, ভাঙছে একটা মানুষ আর আমরা অফিসিয়ালি ভাবে
আমরা কি নিয়ে আইছি আরো দেন না অনেক সবাই মহিলারা রাতে দেন। বর্তমানে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে প্রশাসনের দ্রুত ও সুস্পষ্ট সিদ্ধান্তের উপর। পুনর্বাসনের প্রশ্নে দীর্ঘসূত্রিতা অব্যাহত থাকলে সামাজিক সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।